স্টার্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি আহমেদ ক্লাসরুমের পডকাস্ট সেশনের চতুর্থ এপিসোডে। আজকে আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে ইংরেজি পড়াচ্ছেন এরকম একজন ইংরেজির আহমেদ ক্লাসরুমের স্বনামধন্য শিক্ষক উপস্থিত রয়েছেন, জনাব জাহেদ স্যার। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের পডকাস্ট সেশনের চতুর্থ এপিসোডে। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ মাহফুজ ফর ইনভাইটিং মি ইন সাচ এ grateful podcast session. I think it will be beneficial for the students. উই হোপ সো স্যার। স্যার, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে এই যে অনেক শিক্ষার্থীরা ক্লাস 9 থেকে 10-এ ওঠার পরে ইংরেজির গ্রামার শেখার ক্ষেত্রে অনেক বেশি পেইন ফেস করে, এমনকি সেটা রিডিংয়ের ক্ষেত্রে হোক, লিসেনিংয়ের ক্ষেত্রে হোক, স্কিলটা অর্থাৎ স্পিকিং স্কিলের ক্ষেত্রে হোক বা রাইটিং স্কিলের ক্ষেত্রে হোক। তো তাদেরকে ঠিক কিভাবে পড়াশোনাটা শুরু করা উচিত যাদের করে তাদের এই যে তিনটা সমস্যা রয়েছে এগুলোর যেন সমাধান হয়? নাম্বার 1, ইংরেজির প্রতি ভয়। নাম্বার 2, ভালোভাবে বিষয়টা বোঝা সত্ত্বেও ইংরেজিতে বহির্বিশ্বের কাছে বিষয়গুলো এক্সপ্লেন করতে না পারা। আর 3, ঠিকভাবে যা জানে সেটা লিখে দিলেও পরীক্ষার অ্যাকুরেট মতো না হওয়া। আচ্ছা, আমরা যদি প্রথমে শুরু করি, ইংলিশকে ডিফাইন করি আমরা একাডেমিক সাবজেক্ট না হিসাবে দেখে আমরা যদি একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে দেখি। জেনারেলি আমরা যখন ল্যাঙ্গুয়েজ শিখি, একটা ল্যাঙ্গুয়েজ শেখার দুইটা প্রসিডিউরকে আমরা মেনটেন করি। জেনারেলি একটা হচ্ছে লিসেনিং, শুনে শুনে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি, যেমন আমরা বাংলার ক্ষেত্রে যেটা হয়েছে আমরা শুনে শুনে বাংলাটাকে আয়ত্ত করে ফেলছি। আর অন্যান্য কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ যদি আমরা শিখতে চাই, যদি আমাদের এরকম লিসেনিংয়ের এনভায়রনমেন্ট না থাকে, তখন আমরা পড়ে পড়ে শিখতে হয়। আর ইংলিশ যেহেতু আমাদের কাছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, আর আমাদেরকে ইংলিশের ওই এনভায়রনমেন্টটা দেওয়া হয় না যাতে সার্বক্ষণিক আমরা ইংলিশ শুনবো বা ইংলিশে কারোর সাথে কথা বলবো, এরকম সিচুয়েশন হয় না আমাদের। এজন্য আমাদের প্রথমত হচ্ছে পড়ে পড়ে শিখতে হবে ইংলিশ। আর যখন শিক্ষার্থীরা এসএসসি কিংবা হচ্ছে এসএসসি পরবর্তী এইচএসসি ধাপে চলে আসে, তাদের কাছে ইংলিশটাকে একটা বার্ডেন মনে হয়। বার্ডেন মনে হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা প্রপার যেই সিস্টেমে ইংলিশ শেখার দরকার বা ইংলিশ পড়া দরকার, আমরা ওই রকম পড়ানোর এনভায়রনমেন্টটা তাদেরকে করে দেই না, বা হচ্ছে ওই ইনস্ট্রাকশনটা তাদের কাছে আমরা পৌঁছে দেই না। সেক্ষেত্রে আমরা যেটা করি বা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে যেই অ্যাপ্রোচে পড়াই আসছি, সেটা হচ্ছে প্রথমত স্টুডেন্টদেরকে আমরা ইংলিশ পড়ার প্রতি উদ্বুদ্ধ করি। যেহেতু এটা ফরেন ল্যাঙ্গুয়েজ, শিখতে হবে পড়ে পড়ে। এজন্য যদি একজন স্টুডেন্ট নিয়মিত ইংলিশ পড়ার ফলে তার ইংলিশের যেই ভোকাবুলারি বলেন, ইংলিশের প্রতি যেই বইটা বলছেন আপনি, এই বইটা তার অটোমেটিক্যালি দূর হয়ে যায়। আর ইংলিশ পড়ার জন্য আমরা সাজেস্ট করি তাকে তাদের যেই লেভেলে আসেন থাকুক না কেন, যেই ক্লাসে থাকুক না কেন, ওই ক্লাসের যে ইংলিশ মেইন বই বা হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট যেই বইটা দেওয়া হয়, সেই বইয়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য। কারণ হচ্ছে দেখেন, আপনি যদি একটু পিছনের দিকে খেয়াল করেন, একবারে ক্লাস 1 থেকে নিয়ে এইচএসসি পর্যন্ত প্রত্যেক ক্লাসে কিন্তু ইংলিশ ফর টুডে বলে একটা বই দেওয়া থাকে। আর ইংলিশ ফর টুডে এটার নামও কিন্তু পরিবর্তন হয় না, সেম নামের বই থাকে। কারণটা কি, যে একজন স্টুডেন্ট যেই লেভেলে আছে ওই লেভেলের জন্য, তার জন্য যেই লেভেলের ইংলিশটা শেখা দরকার বা জানা দরকার, ওই লেভেলের করে এই বইয়ের ভিতরে ইংলিশটা দেওয়া থাকে। যখন একজন স্টুডেন্ট এই বইটাকে ভালোভাবে পড়ে ফেলে, বুঝে বুঝে পড়ে, তখন তার জন্য ইংলিশটা ইজি হয়ে যায়। আর পাশাপাশি আমাদের যেই ইংলিশ সেকেন্ড পেপারের যেই টপিকটা থাকে বা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের যেই পার্টটা থাকে, সেটাতে ভালো করার জন্য তার গ্রামাটিক্যাল কিছু রুলস জানতে হয়। সেটা হচ্ছে যখন সে ইংলিশকে এনজয় করবে, ইংলিশকে বুঝবে, তখন তার গ্রামার শেখাটা তার জন্য বার্ডেন হবে না। পাশাপাশি আমরা যেটা শেখানোর চেষ্টা করি বা হচ্ছে আমরা যেই অ্যাপ্রোচে পড়ানোর চেষ্টা করি, ইংলিশ ফার্স্ট পেপার পড়ার সাথে সাথে ইংলিশ সেকেন্ড পেপারকে এনজয়েবল করে দেওয়া এবং হচ্ছে কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে, কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেওয়া। এক্ষেত্রে দেখা যায় একজন স্টুডেন্ট যদি শুরু করে একবারে ওয়ার্ড থেকে, তারপর হচ্ছে সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, এগুলো যদি আয়ত্ত করে ফেলে, তখন ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাকে মার্চ করে পড়তে পারে, এটা তার জন্য ইফেক্টিভ হয়। এভাবে যদি একজন স্টুডেন্ট শুরু থেকে পড়া শুরু করে, তাহলে তার জন্য ইংলিশটা বইয়ের জায়গা হবে না, পরীক্ষার জন্য টেনশন করতে হবে না, ইংলিশটা তার শেখার মতো করে শেখা হবে। ধন্যবাদ স্যার। কিন্তু একটা জিনিস হয়তো আপনি খেয়াল করে থাকবেন যে আমাদের আশেপাশে বিভিন্ন এলাকায় যারা সব আইএলটিএসের কোচিং সেন্টার রয়েছে বা আইএলটিএসের ট্রেনিং সেন্টার যেগুলো রয়েছে, সেখানের মধ্যে স্টুডেন্টদের একটা নির্দিষ্ট বয়সের পরে অনেক বেশি পরিমাণ ভিড় করতে দেখা যায়, অথচ নিজেদের ক্লাসে যে সময় তারা থাকে ওই সময় তারা ফিজিক্যালি সেখানে উপস্থিত থাকে ইংরেজিটা শেখার সময়, কিন্তু মেন্টালি তারা বা ওখানের মধ্যে থাকে না। এই যে অসামঞ্জস্যতা বা বৈষম্য যেটা হচ্ছে আর কি, ক্লাসের মধ্যে থাকার কথা একটিতে, অথচ ফিজিক্যালি মেন্টালি দুটোতেই থাকছে অন্য জায়গায়, আর তাও একটা নির্দিষ্ট এইজের পরে, এটা কীভাবে দেখছেন? এটা আসলে যদি আমরা এডুকেশন সিস্টেমটাকে বলি,
আমাদের এডুকেশন সিস্টেমে এই ইংলিশটাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়ানো হয় না, বরং আমাদেরকে একটা একাডেমিক সাবজেক্ট হিসাবে গদবাদা কিছু রুলসের ভিতরে নিয়ে আসা হয় যে শুধু রুলস মুখস্থ করে এটাকে অ্যাপ্লাই করো পরীক্ষায়। আসলে ইংলিশটা এইভাবে শেখার জন্য না, বা হচ্ছে এইরকম ইংলিশ শেখার জন্য এটা আসলে সঠিক ওয়ে না। আর যখন স্টুডেন্টরা এই রুলসের ভিতরে পড়ে যায়, শুধু রুলস মুখস্থ করতে দেখে, ক্লাসে আসলেই শুধু ইংলিশ সেকেন্ড পরে রুলস পড়ানো হয়, তখন স্টুডেন্টের ভিতরে একটা ভয় কাজ করে ইংলিশ নিয়ে, যে আসলে ইংলিশ কি শুধু রুলস মুখস্থ করার জিনিস কিনা। কিন্তু যখন একটা লেভেল পরে যে তারা দেখে যে ইংলিশটাকে শিখতে হবে এজ এ ল্যাঙ্গুয়েজ হিসাবে, তখন গিয়ে তারা ওই আইএলটিএস কোচিং সেন্টার বলেন বা হচ্ছে স্পিকিং কোচিং সেন্টার যেগুলো আছে এগুলোতে ভিড় করে। যদি আমরা এই জিনিসটা স্টুডেন্টকে তাদের একাডেমিক লাইফে এটাকে ইন্ট্রোডিউস করে দিতে পারি যে ইংলিশটা তুমি পড়ে শিখবা, শুধুমাত্র রুলস মুখস্থ করার কোনো বিষয় না, তখন আশা করি এটা কভার হয়ে যাবে। ধন্যবাদ স্যার। এখন মূল প্রশ্ন হচ্ছে এটাই, এসএসসি, এইচএসসি এবং যারা হিউম্যানিটিজ এবং বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টে আছে তাদের কিন্তু আবার অ্যাডমিশনেও ইংরেজিটা লাগে। আর এছাড়া অনার্স লাইফে আমাদের ম্যাক্সিমাম যত বই আছে সেটা ইংরেজির ক্ষেত্রে। এরকম আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমাদের সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বই হচ্ছে স্ট্রেংথেন অফ ম্যাটেরিয়ালস। সেখানের মধ্যে ম্যাথামেটিক্যাল কনসেপ্টগুলো ঠিকঠাক মতো বলাই আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, বিম কলাম স্ল্যাবের, কিন্তু সবগুলো ইংরেজিতে লেখা। তো এই যে সমস্যাটা অনেকে শিক্ষার্থীর হয় যে পরীক্ষার আগের রাতে ইংরেজিটা পড়ে বা পরীক্ষার আগের রাতে ইংরেজিতে তাদের বইগুলো পড়ে, তাদের জন্য কি এমন টিপস আছে যেটা তারা অ্যাপ্লাই করলে অনার্সে হোক, এইচএসসিতে হোক, অ্যাডমিশনে হোক বা এসএসসিতে, বা যদি আরেকটু ছোট করে আনি তাহলে 6, 7, 8-এও, যে তারা সব ক্ষেত্রেই একদম ইজিলি সাবজেক্টটা ভালোভাবে পড়ে বা এক ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখে পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সন্তোষজনক মার্ক আসবে? হ্যাঁ, সেটা এক কথায় যদি বলি, ইংলিশটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এটা শুধুমাত্র যে একাডেমিতে লাগবে এমন না, এভরিহোয়ার। আপনি একাডেমির কথা বলছেন যে এইচএসসি পাস করার পরে অ্যাডমিশন বলেন বা হচ্ছে হায়ার স্টাডির ক্ষেত্রে বলেন, সব জায়গায় ইংলিশের প্রয়োজন। এছাড়াও আমরা দৈনন্দিন যদি বাইরের কোনো মানুষের সাথে কমিউনিকেট করতে চাই, তখন আমরা একটা মিডিয়াম হিসাবে ইউজ করি ইংলিশকে। এই জন্য আমরা সবাই জানি ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা ডিল করি বা হচ্ছে ট্রিট করি এরকম। এখন এটার একটা মাত্র সমাধান হতে পারে যে স্টুডেন্টদেরকে ইংলিশ সাবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে না দেখিয়ে বরং একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে তাদেরকে যদি আমরা ইন্ট্রোডিউস করে দিতে পারি এবং ল্যাঙ্গুয়েজ হিসাবে শিখাইতে পারি, তখন এই প্রবলেমটা তাদের সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। এবং অনেক শিক্ষার্থীরা যারা আছে আর কি, তাদের মধ্যে অনেকেই দেখা যায় যে সারা বছর সে কিছুই পড়লো না, অথচ পরীক্ষার সময় তার মনে হলো যে পরীক্ষার 1 মাস থেকে 1.5 মাস আগে যে হায় আমার তো ইংরেজিটা বাকি রয়ে গেছে, এটা তো শেষ করতে হবে। তো তাদের জন্য কি সাজেশন আপনার থাকবে? তাদের জন্য যদি আমি সাজেশন দিতে চাই, আসলে শর্টকাট বলে পৃথিবীতে কিছু নাই। যদিও সময় নষ্ট হয়ে গেলে এই শর্ট টাইমের ভিতরে চেষ্টা করলে অনেক কিছু করা সম্ভব। সেজন্য তার নিয়মিত একজন মেন্টরের দ্বারস্থ হয়ে বা হচ্ছে একজন টিচারের দ্বারস্থ হয়ে কিছু শর্টকাট বিষয় থাকে, যে পরীক্ষায় পাশ করার জন্য শর্টকাট কিছু বিষয় থাকে, এইগুলোকে আয়ত্ত করতে হবে। পাশাপাশি ইংলিশ শেখার জন্য আসলে এত আহামরি সময়ের দরকার হয় না। অল্প কিছুদিন সময়, ধরেন 10 দিন কিংবা 15 দিন কিংবা 1 মাস সময় যদি সে ডেডিকেশন নিয়ে এটাতে ইনভেস্ট করতে পারে, সে ভালো করতে পারবে। এবং এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একজন দক্ষ এবং হচ্ছে অভিজ্ঞ মেন্টর, যার তত্ত্বাবধানে থেকে সেই ইংলিশটাকে অল্প দিনের ভিতরে কভার করতে পারবে। ধন্যবাদ স্যার। এবার লাস্টের দুটো প্রশ্ন আছে আর কি, যার মধ্যে একটি হচ্ছে আইএলটিএস সেন্টারগুলো যে মধ্যে আপনি এমন কি দেখতে পাইছেন যার জন্য, যেটা আপনি বলতে পারেন যে আইএলটিএস সেন্টারে ভিড় হওয়ার কারণটা যুক্তিসঙ্গত? কারণ দেখা যায় যে স্কুলের মধ্যে এটা তো হয় না, যে বিষয়টা আমরা আগেও বলছি, কিন্তু আইএলটিএস সেন্টারে সেগুলো অনেক বেশি পরিমাণে হয়। এমনকি না এটাও দেখা যায় যারা আইএলটিএস সেন্টারে পড়াচ্ছেন আর কি, তাদের তুলনায় যারা স্কুলে বা কলেজে পড়াচ্ছেন এবং ভার্সিটিতে যারা ইংরেজি অনার্স পড়াচ্ছেন আর কি, ভার্সিটি বিষয়টা যদিও বা একটু আলাদা, তাদের থেকে আইএলটিএসের টিচার যারা আছেন আর কি, তাদের স্যালারিটা অনেক বেশি। কেমন কি মেথড তারা অ্যাপ্লাই করেন পড়ানোর ক্ষেত্রে, যার জন্য সেখানে সবাই ভ্যালু ফর মানি এটাকে মনে করে? আসলে এটা যদি আমরা এরকম চিন্তা করি আউটকামের দিক দিয়ে, আইএলটিএস সেন্টারগুলোতে আউটকামটা হচ্ছে তাৎক্ষণিক, যে একজন স্টুডেন্ট 3 মাস 4 মাস কোর্স করে আইএলটিএস পরীক্ষা দিল, দিয়ে তাৎক্ষণিক একটা ব্র্যান্ড পেয়ে একটা স্কোর করে সে বাইরে কোথাও চলে যাওয়ার জন্য স্বপ্ন দেখছে। কিন্তু একাডেমিক লাইফে সেটা তাৎক্ষণিক কোনো আমরা রেজাল্ট দেখি না। সর্বোচ্চ হচ্ছে আমরা দেখি ফাইনাল পরীক্ষাতে গিয়ে A+ পাওয়া, এটা হচ্ছে একাডেমিক লাইফের রেজাল্ট। এজন্য যেহেতু তাৎক্ষণিক একটা রেজাল্টের ব্যাপার স্যাপার আছে, আউটকামের ব্যাপার আছে, এজন্য স্টুডেন্টরা ওইটাতে একটু ভ্যালু বেশি দেওয়ার জন্য চেষ্টা করে, বা হচ্ছে তাদের মেন্টালিটি ওইরকমই কাজ করে যাতে ওইটাতে ভ্যালু বেশি দিয়ে ওইটাতে ইনভেস্ট বেশি করে। কিন্তু একাডেমিক লাইফের যেহেতু রেজাল্টটা হচ্ছে একটু লেংথি এবং হচ্ছে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বলা যায়, দীর্ঘমেয়াদী আউটকাম, এটার প্রতি আসলে স্টুডেন্টদের একটু
সরাসরি তাৎক্ষণিক রেজাল্ট না হওয়ার কারণে একটু কম ভ্যালু দেওয়ার একটা টেন্ডেন্সি থেকে যায় আর কি। ধন্যবাদ স্যার। আর আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে অন্যান্য যেসব আইএলটিএস সেন্টার আছে আর কি, সেগুলা যদি ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় তাহলে ওয়েট বা পার্মানেন্ট রেজাল্ট যেটা আছে সেটার ক্ষেত্রে অন্যান্য কোচিং বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান এগুলার থেকে আহমেদ ক্লাসরুম সবসময় বেটার কেন থাকবে, এবং কি এমন কারণ আছে আহমেদ ক্লাসরুমের ভিতরে যার জন্য এইটা থাকা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? এক্ষেত্রে যদি আমি এটা ইনসিউরিটি দেই যে আমি যখন ক্লাসে আহমেদ ক্লাসরুম কিংবা হচ্ছে আহমেদ ক্লাসরুম স্টুডেন্টদের সাথে আমি কথা বলি বা হচ্ছে আমরা ক্লাস কন্ডাক্ট করি, তখন দেখা গেছে আমরা স্টুডেন্টদেরকে এই শিওরিটিটা দিয়ে বলি যে তুমি এইচএসসির পরে কিংবা হচ্ছে এসএসসির পরে যদি তুমি আইএলটিএস প্রিপারেশন নিতে যাও, গিয়ে দেখবা তোমার 80% প্রিপারেশন ডান। জাস্ট তুমি একটু সিস্টেম শিখবা, সিস্টেম শিখে তুমি আইএলটিএসের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলেই তুমি ভালো একটা স্কোর করতে পারবা। তো আমাদের বিশেষত্বটা হচ্ছে আমরা ইংলিশটাকে এজ এ ল্যাঙ্গুয়েজ হিসাবে শিখাই। তার একাডেমিক লাইফে যেমন ভালো করতে পারবে এটার মাধ্যমে, তেমনি পরবর্তী লাইফে যখন গিয়ে অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম বলেন বা হচ্ছে আইএলটিএস পরীক্ষা বলেন, ইংলিশের যতগুলো ব্যাপার আসবে সবগুলোতে সে এনজয় করবে বিষয়টাকে। তো আমরা চেষ্টা করি এই দিকটাকে লক্ষ্য রেখে স্টুডেন্টদেরকে ইংলিশ পড়ানোর। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আশা করি যে এই টেকনিকগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে পরবর্তীতে ইংরেজি ভাষা কি যে কোনো রকমের ফরেন ল্যাঙ্গুয়েজ হোক, সেটা ইংরেজি হোক, সেটা ফ্রেঞ্চ হোক, সেটা আরবি, ফার্সি, তুর্কি বা গ্রিক বা ল্যাটিন, এরকম যত ফরেন ল্যাঙ্গুয়েজ আছে যা বাংলাদেশের অ্যাকর্ডিংয়ে বৈদেশিক ভাষা কিন্তু অন্যান্য সেসব দেশের ক্ষেত্রে মাতৃভাষা বা রাষ্ট্রভাষা, সেগুলোতে আমাদের দক্ষতা এই লেভেলে অর্জিত হবে যে আমরা যদি আমাদের এডুকেশন শেষ করে হোক সেটা ইন্টার লাইফের বা অনার্স বা মাস্টার্সের যদি সেখানে যাই, তাহলে সেখানের মধ্যে আমরা সম্মানের সহিত সাথে দক্ষতার সঙ্গে আমাদের জীবিকা নির্বাহ সহ অন্যান্য সকল বেসিক কাজ যা আমাদের করতে হবে একজন শিক্ষার্থী থেকে একজন কর্মজীবনের মানুষ হিসেবে, আমরা সেটা ইনশাআল্লাহ করতে পারবো। তো সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আমাদের পডকাস্ট সেশন শেষ করছি। দেখা হবে আবারও অন্য কোনো বিষয়ে, অন্য কোনো আইডিয়ায়, অন্য কারোর সাথে একই আলোচনায়। থ্যাংক ইউ।